নেহা, তুই এটা আমার থেকে কি লুকিয়েছিস? কিছু না মা, কিছু লুকাইনি তো। আমি আসলে পড়ছিলাম। রিনা আর নেহার কথা শোনে না আর খাটের নিচে হাত দিয়ে সে একটা ড্রয়িং বুকটা বের করে। নেহা, আমি তোমাকে কতবার বলেছি যে এই ড্রয়িং এর পিছনে নিজের সময় নষ্ট করো না। আমি তোকে অনেক কষ্ট করে পড়াচ্ছি, তুই এখন 12-এ পড়ছিস। যদি এই বছর তুই ভালো করে পড়াশোনা করিস তাহলে সামনের বছর একটা ভালো চাকরি পাবি। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক পাশ করে যাব আর চাকরিও করব। তুমি দেখো, যেদিন আমি চাকরি করব সেদিন তোমাকে অন্যের বাড়িতে গিয়ে আর কাজ করতে হবে না। নেহার কথা শুনে রিনা ওকে গলায় জড়িয়ে ধরে, যার পরে দুই মা মেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা পুজো করে স্নান করে নেহা স্কুল ড্রেস পরে নিজের বাড়ির বাইরে আসে। তখন ওর মা ওর হাতে টিফিনটা দিয়ে বলে, নেহা মা, যদি সময় পাস তাহলে খাবারটা খেয়ে নিস। মা, পরীক্ষা দিতে গিয়ে আমি খাবার থোড়েই না খাবো। দেখ, যদি তুই সময় পাস তাহলে একটু খেয়ে নিস। আচ্ছা, আমি এবার গেলাম, আমাকে আজ তাড়াতাড়ি কাজে যেতে হবে। মালকিন বলেছিল আজ বাড়িতে অতিথি আসবে, তাই আজকে তাড়াতাড়ি কাজে যেতে। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? এটা বলেই রিনা ওখান থেকে চলে যায়। আরেকদিকে তখন নেহা নিজের এক্সাম দিতে নিজের স্কুলের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে নেহা স্কুল থেকে বাড়ি আসে আর নিজের টিফিন বক্সটা খুলে খাবারটা খেতে শুরু করে, কিন্তু তখনই ওর নজরটা রুটি রাখার জায়গায় গিয়ে পড়ে। মায়ের জন্য কোনো খাবার আছেই নাকি নেই? রিনা নিজের জন্য খাবার রেখেছে নাকি, শুধু এই প্রশ্নটাই নেহার মাথায় ঘুরতে থাকে। এই জন্য সে নিজের খাবারটা ছেড়ে দিয়ে রুটি রাখার জায়গাটা খোলে, যেখানে ও দেখে একটা শুকনো রুটি ওখানে রাখা আছে। তার মানে মা নিজে কিছুই খায়নি। মা যখন খাবার খায়নি তখন আমি মাকে ছাড়া কি করে খেয়ে নিতে পারি? এটা বলেই নেহা নিজের খাবারটা ওখানেই ছেড়ে দেয় আর আবার গিয়ে পড়াশুনোয় মন দেয়। সময় এভাবেই কাটতে থাকে আর এই সময়ের সঙ্গে সঙ্গে নেহার এক্সামটাও শেষ হয়ে যায় আর ওর খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে, যেখানে নেহা পাস হয়ে যায়। রিনা আজকে বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসে আর ও ফিরতেই নেহা ওকে জড়িয়ে ধরে আর আনন্দের সঙ্গে বলে, মা, তুমি আমাকে বলতে না যে আমাকে 12 পাশ করতে হবে? দেখো মা, আমি পাশ করে গেছি। আর তুমি জানো মা, এবারে পুরো স্কুলে আমি সেকেন্ড হয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। শেষমেশ আমার পরিশ্রমকে তুই সফল করেই দিলি। হ্যাঁ মা, এবার তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আর বাইরে কাজ করতে দেব না। ব্যাস একবার আমি কোনো ভালো চাকরি পেয়ে যাই। এটা বলে নেহা নিজের মায়ের সঙ্গে একটু সময় কাটাতে থাকে। আর পরের দিন রিনা যখন নিজের কাজের জন্য বেরোয়, তো নেহা আবার একবার ড্রয়িং করতে শুরু করে। কিন্তু তখনই ওর দরজায় একটা বড় লোক ছেলে আসে আর দরজায় কড়া নাড়তে নাড়তে বলে, এক্সকিউজ মি, আমি এই গ্রামে নতুন এসেছি, আমি এখানকার রাস্তাটা ঠিক চিনি না, আপনি কি আমায় বলতে পারবেন যে পালামটা কোথায় পড়বে? ছেলেটার গলা শুনে নেহা ওর কাছে যায় এবং অ্যাড্রেসটা আবার জিজ্ঞেস করে। কই দেখি, আপনি কোন অ্যাড্রেসে যেতে চান? আমি আপনাকে সাহায্য করছি। আপনি এখান থেকে সোজা চলে যান, সোজা গিয়ে ডান দিকে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এইটা বলেই বীর ওখান থেকে এগোতেই যাচ্ছিল, এমন সময় ওর চোখটা নেহার ড্রয়িং এর উপর গিয়ে পড়ে। ওয়াও! ও মাই গড! এই ড্রয়িংটা কে বানিয়েছে? কি সুন্দর ড্রয়িংটা! এক্সকিউজ মি, আপনি কি আমাকে ওই ড্রয়িংটা একবার দেখাতে পারেন? বীরের কথা শুনে নেহা নিজের ড্রয়িংটা বাইরের দিকে নিয়ে আসে আর যখন ও ড্রয়িংটা দেখে, ও অবাক হয়ে যায়, কারণ আজকের আগে ও এত সুন্দর ড্রয়িং কখনো দেখেনি। এই ড্রয়িংটা আপনি বানিয়েছেন? ও হ্যাঁ, আমি বানিয়েছি। কেন, কি হয়েছে? সত্যি তুমি একটা নির্জীব জিনিসে নিজের ড্রয়িং এর মধ্যে দিয়ে প্রাণ ঢেলে দিয়েছো। তুমি জানো, যদি তুমি এই ড্রয়িংটা বাইরে বিক্রি করো কত দাম পাবে তুমি? এই ড্রয়িং এর হাজার হাজার টাকা দাম হবে। ড্রয়িং বাইরে 1000 টাকায় বিক্রি হবে? তার মানে আমি যদি রোজ একটা করে ড্রয়িং বিক্রি করি তাহলে মাসে আমি এমনি 30,000 পেয়ে যাব। এটা ভালো, আমি একটা কাজ করি, আমি বরং ওকেই ড্রয়িং বিক্রি করি। আমি কি করে বিশ্বাস করব যে এই ড্রয়িং 1000 টাকার? যদি তুমি এই ড্রয়িং কিনতে চাও তাহলে বলো। আমি এই ড্রয়িংটাকে নয়, যে ড্রয়িং করেছে তাকেও নিয়ে নিতে চাই, কারণ আজ থেকে কিছুদিনের মধ্যেই আমার ড্রয়িং কম্পিটিশন। আমার ওখানে একজন হেল্পারের খুব প্রয়োজন, কিন্তু এখানে তুমি আমার হেল্পার নও, আমি তোমার হেল্পার হব।
ওখান থেকে যা টাকা আসবে তার 70% তুমি রেখে নিও আর 30% আমি নিয়ে নেব। আমরা যদি ওটা জিতে যাই তাহলে আমরা অনেক অনেক কাজ পেতে থাকবো আর আমাদের একটা আলাদা পরিচিতি তৈরি হবে। আমি কি করে তোমাকে বিশ্বাস করে নিই? দেখো, আমার নাম বীর আর এই হলো আমার কার্ড। তুমি এটা রেখে নাও। যদি তোমার মনে হয় যে তোমার আমার সাথে যাওয়া উচিত তো তুমি আমার সাথে যেতেই পারো। এটা বলেই বীর ওখান থেকে চলে যায়। কিন্তু বীরের কথাগুলো নেহার মাথায় ঘুরতেই থাকে। আর সন্ধেবেলা যখন রিনা ফিরে আসে তো নেহা রিনাকে সব কথা বলে দেয়, যাতে রিনা প্রচন্ড রেগে গিয়ে বলে ওঠে, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? একটা ছেলের সাথে তুই একা শহরে যাবি? মা, তুমি ভাবো আমার একটা ড্রয়িং 1000 টাকায় বিক্রি হয়েছে। যদি রোজ আমি একটা করে 1000 টাকার ড্রয়িং করি তাহলে মাসে আমি 30,000 টাকা রোজগার করতে পারবো। আমরা বাড়ির খরচ চালানোর সাথে নিজেদের শখ সাধও পূরণ করতে পারবো মা। আর তার সাথে আমি তোমাকে বাইরে অন্যের বাড়িতে কাজ করতে দিতে চাই না। না নেহা, আমি তোকে বাইরে একা যাওয়ার অনুমতি দিতে পারি না। রিনার এই সব কথা শুনে নেহা প্রচন্ড রেগে যায়, কারণ ড্রয়িং করাটা নেহার প্যাশন ছিল আর ও নিজের প্যাশনটাকে কখনোই ছাড়তে পারত না। নেহার সামনে এখন দুটো অপশন, হয় সে নিজের গরিব মাকে বাঁচবে, না হলে নিজের স্বপ্নগুলোকে। আর নেহা নিজের স্বপ্নগুলোকে বাঁচল। ওই সময় তো নেহা কিছুই তেমন বলে না আর শান্ত হয়ে যায়। কিন্তু নেহার মাথায় বারবার বীরের কথাগুলো চলতে থাকে। তাই জন্য নেহা বীরকে ফোন করে বসে। হ্যালো বীর, আমি তোমার সাথে শহরে যাওয়ার জন্য তৈরি। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। বলো তাহলে আমরা কখন বেরোচ্ছি? কারণ আমার কম্পিটিশনটা পরশু আর আমাদের কালকের মধ্যে শহরে পৌঁছতে হবে। আমি রাতে বাড়ির বাইরে তোমার জন্য অপেক্ষা করব। এটা বলেই নেহা ফোনটা রেখে দেয়। আর কিছুক্ষণ পর যখন রিনা নিজের মেয়ের সাথে ঘুমিয়েছিল রাত্রিবেলা, তো নেহা নিজের মায়ের জন্য একটা চিঠি লিখে রাত্রিবেলাতেই বীরের সঙ্গে শহরের দিকে পাড়ি দিয়ে ফেলে। পরের দিন সকালে যখন রিনা ঘুম থেকে ওঠে ও দেখে যে নেহা বাড়িতে কোথাও নেই। রিনা ওকে চারদিকে খুঁজতে থাকে কিন্তু নেহাকে কোথাওই দেখতে পায় না। যেটা দেখতে পায় সেটা হলো নেহার বালিশের নিচে লেখা চিঠিটা। কিন্তু যেহেতু রিনা পড়াশুনো জানতো না, তাই জন্য সে তার প্রতিবেশী রাধার কাছে গিয়ে দেখায় আর ওটা পড়তে বলে। রাধা মা, আমাকে একটু এই চিঠিটা পড়ে বল যে এখানে কি লেখা আছে। নেহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, না জানিও কোথায় চলে গেল। রাধা নেহা লেখা চিঠিটা পড়তে থাকে, যেখান থেকে রিনা জানতে পারে যে নেহা নিজের স্বপ্নের পিছনে দৌড়েছে আর ও নিজের মাকে ছেড়ে শহরের দিকে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই কথাটা গ্রামে গোটা ছড়িয়ে যায়, যার পরে লোকজন রিনাকে পর পর খোঁটা দিতে শুরু করে। তাহলে তোমরাই বলো ও কেমন মা? আরে যে নিজের মেয়েকে সামলাতে পারে না সে অন্যের বাড়ি আর কি সামলাবে? তালি কোনোদিন এক হাতে বাজে না, দু হাত দিয়ে বাজে। যদি রিনা নিজের মেয়েকে একটু ছেড়ে দিত না তাহলে আজকে ওর মেয়ে পালাতো না। কে জানে আর কোনোদিন ফিরবে কিনা। আরে যদি পালানোরই ছিল তাহলে নিজের মাকে নিয়ে যেতেই পারতো। এক তো আমাদের গ্রামের নাম খারাপ করলো, তার উপর নিজের গরিব মাকে আমাদের ঘাড়ে ফেলে দিয়ে গেছে। যদি কাল ওর মায়ের কিছু হয়ে যায় তাহলে কে দেখবে ওকে? সামনে পিছনে কাঁদার কেউ নেই। চুপ করো তোমরা। আমার মেয়ে পালায়নি, বরং ও কাজের জন্য বাইরে গেছে। আর হ্যাঁ, আমি ওকে বারণ করেছিলাম, হয়তো আমি ওকে বুঝতে পারিনি, তাই ও এরকম একটা কাজ করেছে। কিন্তু খবরদার, আমার মেয়ের ব্যাপারে তোমরা এরপর আর একটাও বাজে কথা বলবে না। লোকজন ভুলভাল কথা রটাতেই থাকছিল। বেচারা রিনা নিজের চোখে জল নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেল। সময় কাটতে থাকে আর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রিনার দরজার সামনে একদিন একটা বড় গাড়ি আসে আর সেই গাড়ি থেকে বাইরে আসে নেহা। নিজের মেয়েকে এত বড় গাড়িতে দেখে রিনা হয়রান হয়ে যায়। নেহা, তুই? হ্যাঁ মা, আমি তোমাকে এখানে নিজের সাথে নিয়ে যেতে এসেছি। আর হ্যাঁ, সেদিনের জন্যেও আমি তোমার কাছে ক্ষমা চাই, যেদিন আমি তোমাকে এখানে একা ফেলে চলে গেছিলাম। মা, আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছিলাম, আমি তোমাকে অনেক বুঝিয়েছিলামও, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তবে হয়তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি ভালোই করেছিলাম, কারণ আমি যদি সেদিন না পালাতাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। আর মা, এই গাড়িটা আমার, আর তুমি জানো শহরে আমার নিজের একটা বাড়িও আছে। আমি চাই না তোর ধন দৌলত, আমি চাই না তোর দামি গাড়ি। আমি শুধু আমার নিজের মেয়েকে চাই। নেহা, প্লিজ আমাকে নিজের মেয়ে ফিরিয়ে দে।
তুই জানিস না, কিন্তু গ্রামের লোকেরা আমার বাইরে বেরোনোও মুশকিল করে তুলেছিল। মা, ব্যাস এই কারণেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। তোমার মেয়ে তোমার কাছেই আছে মা। ব্যাস পার্থক্য এটুকুই, আগে তোমার মেয়ে একটা চাকরি করতে চাইতো, কিন্তু আজকে সে নিজের ক্ষমতায়, নিজের আর্টের দৌলতে সেই সব কিছু অর্জন করেছে যা তুমি আশা করেছিলে। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে নেহা নিজের মা রিনাকে শহরে নিয়ে যাওয়ার জন্য রাজি করে। আর এইভাবেই গরিব মায়ের বাড়িতে একজন বড়লোক মেয়ে তার গরিব মায়ের স্বপ্নগুলো পূরণ করে, আর ও তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। পুরোহিত মশাই, আমার বড় মেয়ে কণিকার জন্য এমন ছেলে খুঁজুন যে ওকে রানী বানিয়ে রাখবে। সুমিত্রা দিদি, তুমি একদম চিন্তা করবে না, আমি তাড়াতাড়ি কবিতা মায়ের জন্য একটা সুন্দর বর দেখছি। এটা বলেই পণ্ডিতজি ওখান থেকে চলে যায়। মা, তুমি তো দিদিকে জিজ্ঞেসই করলে না যে ওর কেমন ছেলে পছন্দ। আরে, এতে জিজ্ঞেস করার কি আছে? আমার যাকে পছন্দ হবে আমার মেয়ে তাকেই বিয়ে করবে। নিজের মায়ের এরকম কথা শুনে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা কণিকা নিজের ঘরের দিকে চলে যায় আর নিজের গাড়ির চাবি নিয়ে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ে আর নিজের বয়ফ্রেন্ড অর্ণবের সাথে দেখা করতে যায়। কি হলো কণিকা, তুমি আমাকে হঠাৎ করে এখানে ডাকলে কেন? আমার মা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছে। আচ্ছা, তাহলে তুমি এখনো হ্যাঁ বলনি? অর্ণব, এটা মজা করার সময় নয়, আমি সত্যি বলছি। মা আমার জন্য বড়লোক ছেলে খুঁজছে আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিতে চান। তো এটাতে এত চিন্তা করার কি আছে? তুমি নিজের মাকে আমার কথা বলতেই পারো। তুমি তো একদম বাচ্চাদের মতো কথা বলছো। তুমি জানো না আমার মা গরিব লোকেদের ঠিক কতটা অপছন্দ করে? আমাদের বাড়ির সব চাকররাও মিডল ক্লাস। মা যদি জানতে পারে আমি একজন পেট্রোল পাম্পে কাজ করা ছেলেকে ভালোবাসি, তাহলে তুমি ভাবতেও পারছো না যে কি হতে পারে। তাহলে এখন কি করব? আমি ভেবে নিয়েছি, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। কণিকা আর অর্ণব তাড়াতাড়ি গাড়িতে বসে কাছাকাছি একটা মন্দিরে যায় আর ওখানে গিয়ে বিয়ে করে নেয়। কণিকা, এটা আমরা ঠিক করলাম তো? তোমার মা আবার আমার উপর বেশি রেগে যাবে না তো? মা রেগে তো যাবে, কিন্তু মা আমাকে খুব ভালোবাসে। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই মাকে আমাদের সম্পর্ক মেনে নিতেই হবে। কণিকা অর্ণবকে নিয়ে বাড়িতে যায় আর নিজের মা সুমিত্রাকে সব কিছু অর্ণবের ব্যাপারে খুলে বলে। এমনকি ওরা যে আজকে মন্দিরে বিয়ে করে নিয়েছে সেটাও বলে। এটা শুনে সুমিত্রার রাগ তো একদম আকাশের দিকে উঠে গেল। কণিকা, এটা তুই কি বলছিস? আমি তোকে রাজরানী বানাতে চেয়েছিলাম আর তুই চাকরানী হয়ে থাকতে চাস? আমি বলছি এই ছেলেটাকে ভুলে যা, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। দিদি, মা একদম ঠিক বলছে। ভালোবাসার জন্য তুমি এই গরিব আর বেকার পেট্রোল পাম্পার ছেলেটাকেই পেলে? আরে, ওর অবস্থা তো আমাদের বাড়ির যে কোনো চাকরের থেকেও খারাপ। শ্বেতা, মুখ সামলে কথা বল। ভুলে যাস না এখনও আমার স্বামী আর এই বাড়ির জামাই। মা, তোমার যদি এই বিয়েতে আপত্তি থাকে তাহলে কোনো ব্যাপার না। আমরা তো এখানে আশীর্বাদ নিতে এসেছিলাম। চলো অর্ণব, আমরা আর এখানে কখনো আসব না। কণিকা অর্ণবের হাত ধরে এবং অর্ণবের সাথে তার বস্তিতে চলে যায় কিছু না নিয়ে। আর ওদিকে সুমিত্রা আর শ্বেতা দুজনেই কণিকার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। বড় বাংলোয় থাকা এবং আদরে বড় হওয়া কণিকার নিজের রাজকুমারকে তো পেয়ে গেছিল, কিন্তু টাকার অভাব এবং একটা ছোট্ট ঘরে থাকাটা যতটা কণিকা সহজ ভেবেছিল ঠিক ততটা নয়। আহ আহ আমার হাত! সিনেমায় হিরোইনরা তো এত সহজে রান্না করে ফেলে, কিন্তু এখন রিয়ালিটিতে আমি বুঝতে পারছি খাবার বানানো কতটা কঠিন কাজ। উনুনে রান্না করার ফলে বারবার কণিকার হাত পুড়ে যাচ্ছিল, কিন্তু সে তাও অর্ণবের জন্য অনেক কষ্টে রান্না করে। আজকে আমি তোমার জন্য প্রথমবার নিজের হাতে খাবার বানিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে, একবার খেয়ে তো দেখি। আরে বাহ, এটা তো অসাধারণ হয়েছে। আমি জানতাম যে খাবার তো আমি ভালোই বানাবো। দাও, এবার আমিও একটু চেখে দেখি। কণিকা যখনই নিজের হাতে তৈরি রান্নাটা খায় সে সঙ্গে সঙ্গে ওটাকে বের করে দেয়। এর মধ্যে তো অনেক বেশি নুন হয়ে গেছে। এই খাবার তো মুখে তোলারও যোগ্য নয়। অর্ণব, তুমি এই খাবারটা কি করে খেলে? এই খাবারের স্বাদটা ভালো হোক
কি না হোক, এর মধ্যে অনেকটা ভালোবাসা মেলানো আছে। আমি জানি তুমি তোমার মায়ের বাড়িতে একটা চামচটুকুও তোলনি, আর সেই তুমি এখানে রান্না করছো। তুমি যে এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য খাবার বানিয়েছো, এটাই আমার জন্য অনেক। এইটা বলেই অর্ণব নুন দেওয়া খাবারটাই খেতে থাকে, যেটা দেখে কণিকার চোখ জলে ভরে ওঠে। অর্ণব হয়তো টাকা পয়সার দিক থেকে গরিব ছিল, কিন্তু সে মনের দিক থেকে অনেক বড় লোক ছিল, আর তাই কম পয়সার মধ্যেও কণিকাকে ভালোভাবে দেখভাল করছিল। এইভাবেই সময় কাটতে থাকে, আর অর্ণব আর কণিকার বিয়ের কয়েক মাস কেটে যায়। আর আজকে কণিকা অর্ণবকে তার জীবনের সব থেকে খুশির খবর দিতে চলেছিল। কণিকা, তুমি এটা সত্যি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি সত্যি বলছি, তুমি বাবা হতে চলেছ আর আমি মা। কণিকা, তুমি এটা ভাবতেও পারবে না যে আমি আজকে কতটা খুশি। এখন তো আমি আরো অনেক কষ্ট করব, আর আমার হবু সন্তানকে খুব ভালোভাবে বড় করব। একদিকে অর্ণব আর কণিকার জীবনে যখন এত বড় খুশি এসছিল, উল্টো দিকে মা সুমিত্রা আর বোন শ্বেতাকে সব সময় লোকেদের কাছ থেকে ভুলভাল কথা শুনতে হতো। আরে সুমিত্রা, আজকাল তোর বড় মেয়ে কণিকাকে কোনো পার্টিতে দেখা যায় না। ওর শরীর ভালো আছে তো? আরে হ্যাঁ, ওর শরীর ভালো আছে। ও আসলে পড়াশোনার জন্যে বাইরে গেছে। আরে সুমিত্রা, কেন মিথ্যে বলছো? আমরা জানি তোমার বড় মেয়ে কণিকা পেট্রোল পাম্পে কাজ করা ছেলেকে বিয়ে করেছে। যখন জানো তাহলে বাজে বকছো কেন? এটা বলেই সুমিত্রা নিজের কিটি পার্টি থেকে বাড়ি ফিরে চলে আসে, আর ওদিকে কি রে শ্বেতা, আমরা তো ভেবেছিলাম তোর বড়দির বিয়েতে ডেস্টিনেশন ওয়েডিং হবে, যেখানে আমরা সবাই অনেক মজা করব, কিন্তু শুনতে পাচ্ছি তোর বোন নাকি কোনো ভিখারিকে বিয়ে করেছে। নিজের মেয়ে এবং বোনের জন্য এত খোঁটা খেতে খেতে শ্বেতা এবং সুমিত্রার দুজনেরই বাড়ি থেকে বেরোনোটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। কিছু মাস যাওয়ার পর কণিকার 7 মাস হয়। অর্ণব কণিকাকে চেক আপ করানোর জন্য একটা সরকারি হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা দামি গাড়ি থেকে শ্বেতা এবং সুমিত্রার চোখটা তাদের দিকে যায়। এটা কি মা? দিদি তো প্রেগন্যান্ট। দেখ, এই অবস্থাতে ও আমার মেয়েকে বাজে সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি তো ওকে আগেই বুঝিয়েছিলাম, কিন্তু ওর মাথাতেই ভালোবাসার ভূত চেপেছিল। ওর জন্য আমরা কোনো কিটি পার্টি, ফাংশন বা বাইরে কোথাও ঘুরতে যেতে পারি না। আমাদের লোকেদের থেকে মুখ লুকিয়ে বেড়াতে হয়। ওদের আমরা এইভাবে ছাড়ব না। তুই ঠিক বলেছিস শ্বেতা, এবার সময় এসে গেছে। আমরা ওদের অকাত মনে করিয়ে দেব। নিজেদের দামি গাড়িতে বসে মা এবং মেয়ে কণিকা আর অর্ণবের পিছু নেয়, আর দেখে যে ওরা দুজন একটা ছোট্ট ঘরের দিকে ঢুকছে, যেটা দেখে এখন মা মেয়েও ওদের পিছন পিছন সেই ঘরেই ঢোকে। এতদিন পরে নিজের মা এবং বোনকে দেখে কণিকা প্রচণ্ড খুশি হয়ে ওঠে। আরে মা, শ্বেতা, তোমরা দুজন এখানে হঠাৎ করে? হ্যাঁ, ভাবলাম দেখে যাই যে তুই কি অবস্থায় আছিস, বেঁচে আছিস নাকি মরে গেছিস। আরে না শ্বেতা, আমি খুব ভালো আছি। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো। কোথায় বসবো? কথা তো এভাবে বলছিস যেন এখানে সোফা লাগিয়ে রেখেছিস। মাটিতে বসার অভ্যেস নেই আমাদের। আপনারা 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি প্রতিবেশীর থেকে চেয়ার নিয়ে আসছি। এটা বলেই অর্ণব দৌড়ে দৌড়ে প্রতিবেশীর বাড়ি যায়, আর ওখান থেকে চেয়ার নিয়ে আসে, এনে নিজের শাশুড়ি এবং শালিকে দেয়। যার পরে অর্ণব নিজের বউকে খুব যত্ন করে বসায়, আর উনুনে গিয়ে ওদের দুজনের জন্য চা বানাতে শুরু করে। তুমি এই ছোট বাড়িতে কিভাবে থাকো কণিকা? এর থেকে তো আমার বাথরুম বড়। আমার তো এখানে দম বন্ধ হয়ে আসছে। ঠিক বললাম না মা? হ্যাঁ মা, আর এটা কি, তোমাদের কাছে গ্যাসও নেই? তোমরা উনুনের মধ্যে খাবার বানাও? সুমিত্রা আর শ্বেতার এত খোঁটা খাওয়ার পর কণিকা আর অর্ণবের খারাপ তো অবশ্যই লাগে, কিন্তু ওরা কিছু বলে না ওদের। তারপরে অর্ণব সুমিত্রা আর শ্বেতাকে চা দিতে আসে। আরে, এটা কিরকম চা কণিকা? তুমি তোমার বরকে জানাওনি যে আমরা গ্রিন টি খাই? এই গরিবের দুধ চা নয়। মা, আমার বাড়িতে তো তুমি এরকম গরিবের চাই পাবে। যদি তুমি গ্রিন টি খেতে চাও তাহলে পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে তুমি গ্রিন টি খাও। কণিকার এই উত্তরটা শুনে শ্বেতা আর সুমিত্রার মুখটাই নেমে যায়, কিন্তু তারপরেও ওদের দুজনের কেউই থামতে চায় না, আর প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে কণিকা আর অর্ণবকে কথা শোনাতে থাকে। কিন্তু বেচারা কণিকা সব কিছু মুখ বুজে সহ্য করে। এইভাবেই কিছুটা সময় পেরোয়, এবং কণিকার হঠাৎ করে পেটে খুব ব্যথা হয়।
আহ! আমার পেট! আহ! কণিকা, তুমি ঠিক আছো তো? অর্ণব তাড়াতাড়ি করে কণিকাকে আগে সামলায়, তাকে ওষুধ দিয়ে সুন্দর ঘুম পাড়িয়ে দেয়, যার পর কণিকার আস্তে আস্তে আরাম লাগতে শুরু করে। দেখলি নিজের অবস্থা? করেছিস তো গরিবকে বিয়ে। যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতিস তাহলে আজকে মাটিতে নয় মখমলের বিছানায় শুয়ে থাকতিস, আর তোর পা তোর এই গরিব বর নয় চাকররা এসে টিপে দিত। ব্যাস মা, অনেক হয়েছে। অনেকক্ষণ থেকে তোমাদের বাজে কথা শুনছি, কিন্তু আর একটাও না। হতে পারে আমি মখমলের বিছানায় ঘুমাই না, কিন্তু যে শান্তি আমি এই মাটিতে শুয়ে পাই সেটা ওই মখমলের বিছানায় কোনোদিন পাবো না। হ্যাঁ, 10টা চাকর আমার হাত পা টিপে দিত, কিন্তু আমার স্বামী কোনোদিন ফিরেও তাকাতো না। আমি গরিব হতে পারি, কিন্তু অনেক ভালো আছি। কম টাকাতেও অর্ণব সব দিক থেকে আমার খেয়াল রাখে। আমি তো ভেবেছিলাম তোমরা দুজন এখানে নিজের বোন আর মেয়ের জন্য এসেছ, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। তুমি তো এখানে আমাদের খোঁটা দিতে এসেছ। যদি এবার তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা আসতে পারো। কণিকার এইসব কথা শুনে সুমিত্রা এবং শ্বেতা নিজের ভুলের কথা বুঝতে পারে, আর তারা তাদের কাছ থেকে ক্ষমা চায়। কণিকা মা, তুই ঠিকই বলেছিস। মা হওয়ার পরেও এই অবস্থায় আমি তোকে কষ্ট দিয়েছি। আমায় ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে মা। দিদি, আমাকেও ক্ষমা করে দিও। আমি তো তোমার বোন ছিলাম, আমিও তোমার কথা ভাবিনি। আপনারা এরমভাবে ক্ষমা চাইবেন না। আপনাদের জায়গায় অন্য কেউ হলেও হয়তো এটাই করত। এত কিছু বলার পরেও অর্ণবের এরকম ব্যবহার দেখে সুমিত্রা এবং শ্বেতা দুজনেই কেঁদে ফেলে। এবার সুমিত্রা অর্ণবকে নিজের কোম্পানিতে একটা ভালো পোস্ট দিয়ে দেয়, আর অর্ণব নিজের অর্জন করা টাকা দিয়ে কণিকা নিজের জন্য একটা বড় বাড়ি কেনে। আর এটা চলাকালীন কিছু মাসের মধ্যেই কণিকার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়, আর এখন ওদের ছোট্ট পরিবার বেশ আনন্দেই দিন কাটাচ্ছে।